তারপর বলো, আমার আব্বা আম্মু ভাবি এদেরকে তোমার কেমন লাগলো? ভালো, খুব ভালো। আচ্ছা সেলিম, আমি তো তোমার কথা মতো তোমার ধর্ম অনুসারে তোমাকে বিয়ে করলাম, এবার তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দাও। আচ্ছা, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? আর এখন যদি মাথায় সিঁদুর পড়ো, আমার আব্বু আম্মি এরা কেউ মেনে নেয় না। সকলের কাছে তোমার প্রতি ভালোবাসাটা একটু জন্মাক, ভালোভাবে। আর তাছাড়া তোমার দাদা আমার নামে কেস করেছে, কেসটা মিটে যাক, তখন তোমার কাছে সব মানবো। আর আমি এই শহরের বড় উকিল, সবচেয়ে বড় উকিল মিস্টার সন্তু ব্যানার্জিকে ফোন করেছিলাম। সে বলেছে আমাদেরকে কাল সকালে গিয়ে দেখা করতে। আমিও দেখি তোমার দাদা কেসটা কি করে যেতে। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি আমার স্বামী, দাদা তোমার কিচ্ছু করতে পারবে না। আর তোমার মনে ভালোবাসা এই পৃথিবীর সকলে তাকিয়ে দেখবে। আসবে দাদা? ইয়েস। আমি স্বপন? বসো বসো বসো। তাহলে এতদিন পর এই দাদাকে মনে পড়লো? হ্যাঁ, তাকে বলো তোমার বোন কেমন আছে? সেই জন্যই এসছি দাদা। আমার বোন সীমা একটা মুসলিম ছেলেকে, আপনি তো সবই জানেন দাদা। মা বাবা মারা যাওয়ার পর আমি বোনটাকে কত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। আশ্চর্য, তোমার বোন শেষে আমরা ভাবি যে লেখাপড়া না শিখলে ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে, এখন তো দেখছি সেসব ভুল। দাদা, আমি ওই ছেলেটির নামে কেস করেছি, আর আমি চাই এই কেসটা আপনি আমার হয়ে লড়বেন। নিশ্চয়ই, তোমার মতো সৎ আদর্শবান মানুষের কেস লড়বো না আমি, তাই কি কখনো হয়? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আসবো স্যার? এসো, বসো। বলো কি বলবে? আমি আপনাকে কালকে ফোন করেছিলাম। আমি সেলিম। আপনি বললেন আজ সকালবেলা আপনার বাড়িতে দেখা করতে। ও, সীমা, বোন আমার, কেমন আছিস? সীমা? তার মানে তুমি এই স্বপনের বোন, আর এই ছেলেটা তোমাকে জোর করে তোমার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে? আপনি ভুল করছেন স্যার, আমাকে কেউ বাড়ি থেকে তুলে আনেনি, আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি। আর আমার নাম সীমা নয়, সালমা। কেন এমন করছিস বোন? তুই তো জানিস তুই ছাড়া আমার কেউ নেই। দাদা, দাদা আমি মিথ্যে কথা বলছি দাদা। এই ছেলেটা নিশ্চয়ই এটা মিথ্যে কথা বলতে শিখিয়েছে। দেখো ছেলে, যা হবার তা হয়ে গেছে। আমি বলছি স্বপন কেসটা তুলে নেবে, তুমি ওর বোনকে ওর কাছে ফিরিয়ে দাও। স্যার, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এখানে দেওয়া নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর উনি যদি আমাদের এই সম্পর্কটাকে মেনে নিতে পারে তো ভালো, নয়তো আমরা দুজন একসাথে থাকবো। তুমি কি বলছো তা তুমি নিজে জানো? আমি আজ পর্যন্ত কোনো কেসে হারিনি, স্বপনের হয়ে এই কেসটা আমি নিজে লড়বো। তোমার অবস্থাটা কি হবে তা তুমি নিজে জানো? কিচ্ছু হবে না। আপনি একটা কথা ভুলে যাচ্ছেন, আপনি যত বড়ই উকিল হন না কেন, মেয়েরা 18 বছর হয়ে গেলে মেয়েরা সাবালিকা হয়ে যায়, আর আমার এখন বর্তমান বয়স 20+। তাছাড়া আদালতে গিয়ে আমি একটা কথাই বলবো, এই লোকটাকে আমি চিনি না, এনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। থাক দাদা, আমি আর এই কেসটা লড়বো না। সরি স্বপন, এই প্রথম আমি কোনো কেস হাতে নেওয়া মাত্রই আজ হেরে গেলাম। পারলে তুই আমাকে ক্ষমা করে দিও। ছি ছি, এ কি বলছেন দাদা? ভুল তো আমার হয়েছে দাদা। সরি ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। ভুল আমি করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আসলে কি জানেন, আমার একটা ছোট্ট বোন ছিল, পুরো আপনার মতন দেখতে, তাই আমি গুলিয়ে ফেলেছি। আর দাদা, আপনি হেরে যাননি দাদা, হেরে তো কিছু আমি আমার সম্পর্কের কাছে। আমি আসছি দাদা। দাঁড়াও স্বপন, আদালতের
বিচারে আজ আমি হেরে গেলেও একদিন আমি আমার এই কথাগুলোতে জিতব। শোনো সীমা, তুমি আজ মুসলিম ছেলেকে বিয়ে করেছো বলে কিন্তু আমি তোমাকে খারাপ ভাবছি না। তুমি যদি আজ সিঁথিতে সিঁদুর পরে, হাতে শাঁখা পরে, পরনে লাল পাড় শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে এসে দাঁড়াতে, তাহলে আমি জানতাম বা বুঝতাম যে তুমি তোমার ধর্মকে বাঁচিয়েছ, নিজের ভালোবাসাকেও বাঁচিয়েছ। নিজের পরিচয়কে বিসর্জন দিয়ে, ধর্মকে হারিয়ে দিয়ে জীবনে কিন্তু কেউ কোনোদিন সুখী হতে পারে না। আর সেলিম, তুমি যেন আমার কথাগুলো আজকে খারাপ ভেবে নিও না। একটা কথা সেলিম, ধরো তোমার যদি কোনো বোন থাকতো, আর সেই বোন যদি সিঁথিতে সিঁদুর পরে, শাখা পরে, লাল পাড় শাড়ি পরে তোমার সামনে এসে দাঁড়িয়ে তোমাকে বলতো যে তুমি তার কেউ নও বা তোমাকে সে চেনে না, তাহলে তোমার কেমন লাগতো? আপনি একদম ঠিক করে বলেছেন স্যার। আর দাদা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আমি সীমাকে সিঁড়িতে সিঁদুর পরিয়ে, হাতে শাখা পলা, লাল পাড় শাড়ি পরে রাখবো। ও থাকবে ওর ধর্ম নিয়ে, আর আমি থাকবো আমার ধর্ম নিয়ে। আর ওতে যদি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপত্তি করে, তাহলে সীমাকে নিয়ে আমি অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকবো।